তো এখন আমরা বলবো যে সেপারেশনের মধ্যে আমরা মূলত কোন কোন টপিকগুলো পড়তেছি। সেপারেশনের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ওগুলো পড়বো। সেপারেশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলোর মধ্যে পরে হচ্ছে প্রথমত আসে হচ্ছে আমাদের সলভেন্ট এক্সট্রাকশন। কি আসে? সলভেন্ট এক্সট্রাকশন। কেটে ফেলছিলাম বলে। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন, এরপর আসে হচ্ছে ডিস্টিলেশন, এরপর আসে হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এরপর আসে হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এরপরে কি আসে? এরপর আসে হচ্ছে ক্রিস্টালাইজেশন, এরপর আসে হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, আমি যতটুকু পড়াবো এর বাইরে একটা ফোটাও পড়ার দরকার নেই। ঠিক আছে, কারণ এগুলো অনেক ক্ষেত্রে অনেকে পড়ায়ও না। এগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু এগুলোকে থিওরিটিক্যাল পার্ট ধরে অনেকে পড়ে না। তো আমার মনে হয় যে একটু পড়ানো উচিত। তাহলে আমরা যদি সলভেন্ট এক্সট্রাকশনে আসি, প্রথমটাতে আসি, তাহলে আমরা সলভেন্ট এক্সট্রাকশনে কি পাচ্ছি এটা একটু দেখি। আসো, তো দেখো তোমার এটা ধরো একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, হ্যাঁ, এটা একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানের মধ্যে আমি এখানের মধ্যে আমি এখানের মধ্যে পানি দিব। কি দিব? পানি দিব কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনারের মধ্যে আমি এই জায়গায় একটা সেপারেশন দিলাম, আর নিচে থাকবে কি? নিচে থাকবে হচ্ছে পানি, নিচে থাকবে হচ্ছে পানি। ঠিক আছে, এবার এখানে কি থাকবে? এখানে থাকবে কোনো না কোনো একটা অয়েল বা অর্গানিক কম্পাউন্ড বলতে পারো। কি বলতে পারো? অর্গানিক কম্পাউন্ড। এখন আমরা ফর এক্সাম্পল আয়োডিনের কথা চিন্তা করি। আয়োডিন, আয়োডিন কিসের কথা চিন্তা করতেছি? আয়োডিনের কথা চিন্তা করতেছি। এই যে আয়োডিন আছে, এই আয়োডিন এই আয়োডিন পানির তুলনায় অর্গানিক কম্পাউন্ডে বেশি সলিউবল। এই আয়োডিন পানির তুলনায় অর্গানিক কম্পাউন্ডে বেশি সলিউবল। পানিতে সে যতটুকু মিশে তার চেয়ে বেশি মিশে হচ্ছে অর্গানিক কম্পাউন্ডে। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ডের একটা এক্সাম্পল তুমি চিন্তা করতে পারো, যেমন ধরো কেরোসিন বা কোন একটা সয়াবিন অয়েল। অয়েল সহজ ভাষায় কি? অয়েল। দেখো, এই অর্গানিক কম্পাউন্ড মানে এই অয়েল কিন্তু পানির সাথে মিশবে না। অয়েল কিন্তু পানির সাথে মিশবে না, কিন্তু পানির মধ্যে যে আয়োডিন আছে সে আয়োডিন কিন্তু এই অর্গানিক কম্পাউন্ডে মিক্স হইতে পারে। তো প্রথমে আমাদের কাছে কি ছিল? প্রথমে আমাদের কাছে ছিল শুধুমাত্র অবশ্যই হতে পারে। ওকে, প্রথমে আমাদের কাছে ছিল শুধুমাত্র পানি এবং আয়োডিন। প্রথমে পানি এবং আয়োডিন ছিল। আমাকে বলছে আয়োডিনকে পানি থেকে আলাদা করো। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এখানে একটা অয়েলি লেয়ার অ্যাড করলাম, বা আমি এখানে উপর দিয়ে অয়েল অ্যাড করলাম। ঠিক আছে, কেন করলাম? কারণ এ অয়েলে বা এ অর্গানিক কম্পাউন্ডে আয়োডিনটা পানির তুলনায় বেশি সলিউবল। পানিতে যে পরিমাণ মিশবে তার চেয়ে বেশি মিশবে কোথায়? অর্গানিক কম্পাউন্ডে। তো আমি এরপর কি করব? আমি এরপর ঝাঁকাবো। কি করব? ঝাঁকাবো, শেক করব। তো যদি আমি শেক করি তাহলে দেখা যাবে যে অর্গানিক কম্পাউন্ডের যে মলিকুল গুলো আর পানির মলিকুল গুলো সেগুলো কিন্তু একসাথে মিক্স হওয়া শুরু হয়েছে, কিন্তু তারা মিশে যাবে না, তারা সেপারেটলি থাকবে, তারা কোনো রিঅ্যাকশন করবে না, তারা মিশবে না, তারা সেপারেটলি থাকবে, কিন্তু আরেকটা লেয়ারে ঢুকে যাবে। তো যখন অর্গানিক কম্পাউন্ডটা ফিজিক্যালি, নট কেমিক্যালি, ফিজিক্যালি H2O লেয়ারের ভিতর ঢুকতেছে, আর যখন H2O অর্গানিক লেয়ারের ভিতর ঢুকতেছে, যখন এই দুইটা লেয়ার ঝাঁকানোর কারণে একটা আরেকটার ভিতর ঢুকে যায়, তখন কিন্তু এই যে আয়োডিনটা আছে, তখন কিন্তু এই আয়োডিনটা ধীরে ধীরে পানির থেকে অর্গানিক কম্পাউন্ডে যাওয়া শুরু করে। সে কেন পানি থেকে অর্গানিক কম্পাউন্ডে যাওয়া শুরু করে? বিকজ অর্গানিক কম্পাউন্ডে সে পানির তুলনায় বেশি সলিউবল। তো এই ঝাঁকানোর পরে দেখা যাবে, প্রথমে ঝাঁকাবো এন্ড দেন যেটা করব সেটা হচ্ছে এটাকে রেখে দিব। প্রথমে ঝাঁকাবো দেন এটাকে রেখে দিব।
রেখে দেওয়ার পরে দেখা যাবে আয়োডিনটা পানিতে নাই, আয়োডিনটা চলে গেছে অর্গানিক কম্পাউন্ডে। আয়োডিনটা পানিতে নাই, আয়োডিনটা চলে গেছে অর্গানিক কম্পাউন্ডে। তো আমি যদি তখন এই অর্গানিক লেয়ারটা উপর থেকে আলাদা করে ফেলে দিই, তাহলে কিন্তু পানিটা পুরোপুরি সেপারেট হয়ে গেল। পানিটা কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে গেল। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? এটাই হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। এভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা সেপারেট করতে পারি। এভাবে আমরা সেপারেট করতে পারি। এভাবে আমরা সেপারেট করতে পারি। ঠিক আছে? তো সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনিশন দিছে, the process of separating an organic substance from its aqueous solution or from any solid state medium by shaking with a suitable organic solvent is known as solvent extraction. এবার এই তুমি কেন লিখতেছ? রিমুভ করে এগুলা। ওকে, আসো একটু বিষয়টাতে আসি। তো ডেফিনিশন যেটা দিছে ওটার সাথে আমার এক্সাম্পলের একটা জায়গার মধ্যে জ্ঞান জাম আছে। ডেফিনিশন দিছে যে সেপারেশন অফ organic compound from its aqueous solution by shaking it with another organic solution. তো এখানের মধ্যে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে কোন একটা অর্গানিক কম্পাউন্ড যদি কোন একটা পানির সাথে মিশে যায়, কোন একটা অর্গানিক কম্পাউন্ড যদি অ্যাকুয়াস সলিউশন তৈরি করে, তাহলে সেই অর্গানিক কম্পাউন্ডকে আমি সেই অ্যাকুয়াস সলিউশন থেকে সেপারেট করার যে প্রসেসটা আছে সেটাই হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। কিন্তু আমি যে প্রসেসটা দেখাইছি এখানে তো আয়োডিন আছে, আয়োডিন তো আর অর্গানিক না, তাহলে এটা কি হইলো? অবশ্যই এটা সলভেন্ট এক্সট্রাকশনের একটা এক্সাম্পল, উইদাউট এনি ডাউট it is one of the best example of solvent extraction. কিন্তু আমাদের বইয়ের মধ্যে যে ডেফিনিশনটা দিছে ওই ডেফিনিশনটা আওতায় এটা বলতেছে না। তো ডেফিনিশনটা ভুল না, কিন্তু ডেফিনিশনটা 100% কারেক্ট না, কারণ ডেফিনিশন সব ধরনের সলভেন্ট এক্সট্রাকশনকে শেল্টার দিতে পারতেছে না। তো ডেফিনিশনটা শুধুমাত্র এক ধরনের সলভেন্ট এক্সট্রাকশনকে শেল্টার দিতে পারতেছে, সেটা হচ্ছে সেপারেশন অফ অর্গানিক কম্পাউন্ড ফ্রম ইটস অ্যাকুয়াস সলিউশন। তো আমার কাছে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে লাইক ডিসলভস লাইক, লাইক ডিসলভস লাইক। এটার মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ডে বেশি সলিউবল হবে, আর ইনঅর্গানিক কম্পাউন্ড ইনঅর্গানিকে বেশি সলিউবল হবে, লাইক ডিসলভস লাইক। ঠিক আছে? এটার মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড অর্গানিকে বেশি সলিউবল হবে, আর ইনঅর্গানিক কম্পাউন্ড ইনঅর্গানিকে বেশি সলিউবল হবে। আমরা জানি পানি ইনঅর্গানিক, পানি কি? পানি হচ্ছে ইনঅর্গানিক। আমরা ঠিক এই গল্পটাই বলবো, জাস্ট I2 এর জায়গায় চিন্তা করবো একটা অর্গানিক কম্পাউন্ডকে, জাস্ট I2 এর জায়গায় চিন্তা করবো একটা অর্গানিক কম্পাউন্ডকে। ঠিক আছে? I2 এর জায়গায় কি চিন্তা করব? একটা অর্গানিক কম্পাউন্ডকে। তো এটার নাম দিলাম ধরো অর্গানিক 1। কি দিলাম? অর্গানিক 1। ঠিক আছে? তো আমরা কি করলাম, প্রথমে একটা অর্গানিক লেয়ার অ্যাড করলাম, একটা অর্গানিক সলিউশন অ্যাড করলাম। ঠিক আছে? এরপর আমরা ঝাঁকালাম, ঝাঁকানোর পরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কি দেখবো? রেখে দেওয়ার পরে দেখবো এই যে অর্গানিক 1 আছে, এই অর্গানিক 1 কই চলে গেছে? এই অর্গানিক 1 অর্গানিক সলিউশনে চলে গেছে। এই অর্গানিক 1 অর্গানিক সলিউশনে চলে গেছে। তো অর্গানিক 1 কেন বানিয়েছে অর্গানিক সলিউশনে চলে গেছে? বিকজ বিকজ এই অর্গানিক 1 অর্গানিক সলিউশনে বেশি সলিউবল পানির তুলনায়, সে অর্গানিকের সাথে বেশি মিশে পানির তুলনায়, এই কারণে সে চলে গেছে। তো যখন আমি এই অর্গানিক লেয়ারটাকে আলাদা করে ফেলবো পানি থেকে, তখন পানিটা আমি আলাদাভাবে পেয়ে যাব, ওই পানিতে তখন আর অর্গানিক 1 এর কোনো অস্তিত্ব থাকবে না। আর এখানে আরেকটা বিষয় বলি, তুমি যে একবার ঝাঁকালেই পুরাটা অর্গানিকে চলে যাবে এরকম না। তুমি একবার ঝাঁকাইছো, দেখবা আগে H2 এর যে পরিমাণ ছিল তার তুলনায় এখন কম আছে।
তুমি উপরের অর্গানিকটা আবার রিমুভ করবা, তুমি আবার অর্গানিক লেয়ার অ্যাড করবা, আবার তুমি ঝাঁকাবা, আবার দেখবা যে পানি থেকে অল্প পরিমাণ অর্গানিক চলে গেছে। এরকম করতে 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 একটা সময় আসবে যখন পানি থেকে পুরোপুরি অর্গানিকটাই চলে যাবে, পুরোপুরি অর্গানিকটাই চলে যাবে। ঠিক আছে? ভেরি গুড। হ্যাঁ, তো এখানের মধ্যে একটা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আছে। কি আছে? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। এই যে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আছে, আমি তোমাকে কি বলছি যে তোমার এইভাবে তুমি একবার ঝাঁকাইলেই যে অর্গানিকটা উপরে চলে যাবে এমন না। তোমার কাছে প্রতি মানে এই প্রসেসটা তুমি রিপিট করতে থাকলে, এই প্রসেস তুমি রিপিট করতে থাকলে একটা সময় দেখবে যে অর্গানিক ওয়ানটা পুরোপুরি কই চলে যাবে, অর্গানিক লেয়ারে চলে যাবে। ঠিক আছে? থিওরিটিক্যালি তো এটা হওয়ার কথা, থিওরিটিক্যালি এটাই হওয়ার কথা। বাস্তবতা কি হয় ওইসব নিয়ে একটু না যাই, কারণ ওখানের মধ্যে আমার অনেক কিছু বোঝাইতে হবে। তো আমাদের যতটুকু দরকার আমি অতটুকু করি। তো ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কি, এই যে অর্গানিক ওয়ান আছে এটা কিন্তু একটা সলিউট। এটা কি সলিউট? সলিউট মানে কি? মানে যেমন ধরো তুমি যদি ট্যাঙ্গের জুস বানাও, ওই জুসটা হচ্ছে সলিউশন, ট্যাঙ্গের পাউডারটা হচ্ছে সলিউট, আর পানিটা হচ্ছে সলভেন্ট। তাহলে এখানে অর্গানিক ওয়ানটা হচ্ছে সলিউট, অর্গানিক ওয়ানটা কি সলিউট। অর্গানিক ওয়ানটাকে আমি শেক করার পরে, আমি বলছিলাম যে প্রথমবার শেক করার পরে একটা পার্টিকুলার অ্যামাউন্ট কিন্তু পানিতে তাও থাকবে, ঠিক না? তো আরেকটা আর বাদ বাকি এমন কই চলে যাবে, অর্গানিক লেয়ারে চলে যাবে। তো অর্গানিক লেয়ারে এই সলিডের একটা কনসেন্ট্রেশন থাকবে না, আর পানিতে একটা কনসেন্ট্রেশন থাকবে, ঠিক না? তো কনসেন্ট্রেশন অফ সলিউট, এটা হচ্ছে যে কি পরিমাণ, এটা হচ্ছে যতদূর জানি আমি, এটা নিষ্কাশিত, হ্যাঁ নিষ্কাশিত বাই অনিষ্কাশিত। ঠিক আছে? তো আমি বলি এটা কনসেন্ট্রেশন অফ সলিউট ইন অ্যাকুয়াস সলিউশন। এই অ্যাকুয়াস সলিউশন মানে কি, পানির সলিউশনটা। ঠিক আছে? এরপরে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন অর্গানিক সলিউশন। তুমি একবার ঝাঁকানোর পরে তার পানিতে কি পরিমাণ কনসেন্ট্রেশন আর তার অর্গানিক সলিউশন কি পরিমাণ কনসেন্ট্রেশন, এটার যে রেশিওটা আছে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, সরি সরি সরি, আমি এখানে একটা ভুল করছি। এই যে সলিউট আছে, সলিডের কনসেন্ট্রেশন ইন অর্গানিক সলিউশন ডিভাইডেড বাই অ্যাকুয়াস সলিউশন। ঠিক আছে? অর্গানিক সলিউশন ডিভাইডেড বাই অ্যাকুয়াস সলিউশন। মাথায় রাখবে যে অর্গানিক লেয়ার যেহেতু উপরে, এই রেশিওতে অর্গানিক সলিউশনটা উপরে হবে, আর অ্যাকুয়াস সলিউশন যেহেতু নিচে, এই এই ইকুয়েশনে অ্যাকুয়াস সলিউশনটা নিচে হবে। তো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কি, তুমি বলবা the ratio of concentration of solute in organic solution to its concentration in aqueous solution। ঠিক আছে? তো আমি একটু সহজ ভাষায় রিপিট করি। সলভেন্ট এক্সট্রাকশনে কি করি আমরা, আমাদের একটা অর্গানিক কম্পাউন্ড থাকে যেটার অ্যাকুয়াস সলিউশন থাকে, আমরা সেই অর্গানিক কম্পাউন্ডকে সেখান থেকে সরাতে চাই, সেখান থেকে সেপারেট করতে চাই। সেটার জন্য আমরা একটা অর্গানিক লেয়ার অ্যাড করি, অর্গানিক লেয়ার অ্যাড করে আমরা শেক করি। যখন আমরা শেক করব তখন সেই অর্গানিক কম্পাউন্ডটা অল্প অল্প করে অর্গানিক লেয়ারে যেতে থাকবে, এন্ড আলটিমেটলি একটা সময় আসবে থিওরিটিক্যালি যে সময় পুরোপুরি অর্গানিক কম্পাউন্ডটা কই চলে যাবে, সেই অর্গানিক লেয়ারে চলে যাবে। ঠিক আছে? এখন এটা হবে যদি আমরা প্রসেসটা বারবার রিপিট করতে থাকি। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে আমরা যদি প্রথমবার শেক করি তাহলে আমরা কিন্তু পানির মধ্যে তাও অর্গানিক কম্পাউন্ডটাকে অল্প পরিমাণ হলেও পাবো, বা মোটামুটি একটা পার্টিকুলার অ্যামাউন্ট পাবো। তো একবার শেক করার পরে আমাদের অর্গানিক কম্পাউন্ড যেটা আছে, মানে যেটাকে আমি সেপারেট করতে যাচ্ছি, এই ক্ষেত্রে অর্গানিক ওয়ান, এই অর্গানিক ওয়ানটা কনসেন্ট্রেশন একবার শেক করার পরে অর্গানিক লেয়ারে কি পরিমাণ ডিভাইডেড বাই অ্যাকুয়াস লেয়ারে কি পরিমাণ, এই যে রেশিওটা আছে এটাকে বলা হবে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তো সলভেন্ট এক্সট্রাকশনের থেকে আমরা এতটুকুই পড়বো, সলভেন্ট এক্সট্রাকশন থেকে আমরা এর বাইরে কিচ্ছু পড়বো না। ওকে, তো এরপর আমরা যাই আর একটু পড়ি। কি ব্যাপার হলোটা কি?
তো সলভেন্ট এক্সট্রাকশন শেষ। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। কি করবো? ক্রিস্টালাইজেশন। তো ক্রিস্টালাইজেশনটা ইম্পর্টেন্ট, ক্রিস্টালাইজেশনটা কম ইম্পর্টেন্ট না। এবার ক্রিস্টালাইজেশনটা আমরা একটু পড়ি। হ্যাঁ, নট নেসেসারি, এটা একটু ডিফারেন্ট আছে। ক্রিস্টালাইজেশন হচ্ছে তোমার এখানে একটা কন্টেইনার আছে, তোমার এই কন্টেইনারের মধ্যে অবশ্যই অবশ্যই কি আছে? পানি আছে। পানির মধ্যে দুইটা কম্পাউন্ড ডিজলভড আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কিন্তু এখানের মধ্যে এ এর সলিবিলিটি বি এর চেয়ে বেশি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে হিট দিব, আমরা এখানে হিট দিব, আমরা এখানে হিট দিব। তো যখন আমরা হিট দিব তখন আমাদের এখানের মধ্যে এ বি এর একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে, কারণ আমরা জানি যে হিট দিলে যারা মিশে না তারাও মিশে যায়। তাহলে আলটিমেটলি এখানে একটা কি তৈরি হবে? সুপার স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে, সুপার স্যাচুরেটেড সলিউশন। এরপরে আমরা যদি এটাকে কুল ডাউন করি, এরপর আমরা যদি এটাকে কুল ডাউন করি, এরপর আমরা যদি এটাকে কুল ডাউন করি, এরপর যদি আমরা এটাকে কুল ডাউন করি, কুল ডাউন করি, এরপর যদি এটাকে আমরা কুল ডাউন করি, এরপর যদি আমরা এটাকে কুল ডাউন করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যার সলিবিলিটি কম সেই ক্রিস্টাল ফর্ম করবে, যার সলিবিলিটি কম সেই ক্রিস্টাল ফর্ম করবে, যার সলিবিলিটি কম সেই ক্রিস্টাল ফর্ম করবে। এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। এটাই কি? এটাই হচ্ছে ক্রিস্টালাইজেশন, এটাই হচ্ছে ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রিস্টালাইজেশন। দেখি তো আমরা ক্রিস্টালাইজেশন থেকে আর কিছু পড়তে পারি কিনা। তো ক্রিস্টালাইজেশনের এটা হচ্ছে মুদ্রা, মুদ্রা কাহিনী। কিন্তু ক্রিস্টালাইজেশনের যদি আমরা একটু মানে আমি আসলে ভালো করে পড়াতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি একটু আসি বিষয়টাতে, কিভাবে আসলে বিষয়টা তুমি চিন্তা করবা। তো প্রশ্ন হইতে পারে যে তুমি কাকে সেপারেট করতে যাচ্ছ, এটা হচ্ছে প্রশ্ন হইতে পারে যে তুমি কাকে আসলে সেপারেট করতে যাচ্ছ, বা তোমার আসলে আহ, কোনটাকে সেপারেট করা তোমার ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো মাথায় রাখবে যে পিওর সাবস্টেন্সটাকে সেপারেট করা তোমার ক্রাইটেরিয়া, পিওর সাবস্টেন্সটাকে সেপারেট করা তোমার ক্রাইটেরিয়া। ফর এক্সাম্পল, ধরো তুমি এখানের মধ্যে কার সলিউশন চাইছিলা, ধরো তুমি এখানে শুধুমাত্র বি কে চাইছিলা, কাকে চাইছিলে? শুধুমাত্র বি কে চাইছিলা। তুমি চাইছিলে যে এ যে সলিউশনটা আছে এই সলিউশনটা যেন বি সলিউশন হোক, বাট বি সলিউশন না হয়ে বি সলিউশনের মধ্যে অল্প পরিমাণ এ আছে। তো আমার এখানের মধ্যে এ কি হয়ে গেল? এ হয়ে গেল ইম্পিউরিটি। এ কি হয়ে গেল? এ হয়ে গেল ইম্পিউরিটি। এখন দেখা যায় যে যখন আমরা হিট করি তখন ইম্পিউরিটি কি হয়ে যায়? ইম্পিউরিটিটা সলিউবল হয়ে যায়। তো হিট করার পরে যেটা আমাদের পিওর সাবস্টেন্সটাই সেপারেট হয়, পিওর সাবস্টেন্স ফ্রম দ্য ক্রিস্টালস। তো তোমাকে দুইভাবে আমি বিষয়টা পড়াইছি, একই জিনিস আমি দুইভাবে পড়াইছি। সেটা হচ্ছে একটা হচ্ছে কি, তোমার একটা সলিউশন আছে, সলিউশনের মধ্যে তোমার দুইজন আছে, একজনের সলিবিলিটি বেশি আর একজনের সলিবিলিটি কম। যার সলিবিলিটি কম সেই ক্রিস্টাল তৈরি করবে হিট করে কুল করার পরে। এটা হচ্ছে একটা প্রসেস, এটাও ঠিক। আরেকটা হচ্ছে যে কি, তোমার ইম্পিউরিটি আছে একটা, তুমি যদি কি করো, তুমি যদি হিট দাও তাহলে ইম্পিউরিটি ডিসলভ হয়ে যাবে। যখন তুমি কুল ডাউন করবা তখন দেখা যাবে ইম্পিউরিটি কম অ্যামাউন্ট হওয়ার কারণে সে আর ক্রিস্টালাইজ হবে না, সে সলিউশনেই থাকবে। কিন্তু পিওর সাবস্টেন্সটা বেশি অ্যামাউন্টে থাকার কারণে সে ক্রিস্টালাইজ হবে, সে ক্রিস্টালাইজ হবে। বোঝা গেছে বিষয়টা? যদি কোনো কিছু কম পরিমাণ থাকে তাহলে সে ক্রিস্টালাইজ হইতে চায় না, কোনো কিছু যদি বেশি পরিমাণে থাকে তাহলে সে ক্রিস্টালাইজ হইতে চায়। ওকে, এবার আসলে ডিস্টিলেশন। ডিস্টিলেশনটা অনেক সুন্দর একটা থিওরি। ডিস্টিলেশন, ডিস্টিলেশন আসলে ডিস্টিলেশনটা আমরা একটু পড়ি। ডিস্টিলেশনের জন্য আমাদের কাছে প্রথমে বুঝতে হবে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কি? বয়লিং পয়েন্ট হচ্ছে যে টেম্পারেচারে একটা লিকুইড বয়েল হওয়া শুরু করে।
যে টেম্পারেচার একটা লিকুইড বয়েল হওয়া শুরু করে তাকে আমরা কি বলি? বয়লিং পয়েন্ট। আচ্ছা, তাহলে তোমার এখানের মধ্যে একটা রাউন্ড বটম ফ্লাস্ক আছে। এটা হচ্ছে একটা রাউন্ড বটম ফ্লাস্ক। এটা হচ্ছে কি একটা রাউন্ড বটম ফ্লাস্ক, আরবিএফ, রাউন্ড বটম ফ্লাস্ক। এই রাউন্ড বটম ফ্লাস্কটাকে আমি একটা ট্রাইপড স্ট্যান্ডে রাখবো। এই রাউন্ড বটম ফ্লাস্কটাকে আমি একটা ট্রাইপড স্ট্যান্ডে রাখবো। এটা হচ্ছে একটা ট্রাইপড স্ট্যান্ড। আমি এই ট্রাইপড স্ট্যান্ডের মধ্যে এই রাউন্ড বটম ফ্লাস্কটাকে রাখতে চাচ্ছি। তরিকা ওকে, এবার আসো। এবার যেটা করবো সেটা হচ্ছে, এ দেখো ট্রাইপড স্ট্যান্ডে আমি তিনটা কি দিয়ে দিলাম, পা দিয়ে দিলাম। এরপর আমি এখানের মধ্যে যেটা দিব সেটা হচ্ছে এখানে একটা বার্নার দিব। কি দিব? এখানে একটা বার্নার দিব। ঠিক আছে, এই জায়গায় একটা বার্নার দিব। ওকে, তাহলে এই জায়গায় একটা বার্নার দিলাম। ঠিক আছে, এই জায়গায় একটা বার্নার দিলাম। ঠিক আছে, এই জায়গায় একটা বার্নার দিলাম। ভেরি গুড, এই জায়গায় একটা বার্নার দিলাম। তো এই জায়গায় যে বার্নারটা দিলাম, বার্নারটা এরকম করে কি করবে? বার্ন করবে। বার্নারটা কি করবে? বার্ন করবে। বার্নারটা কি করবে? বার্ন করবে। এখন আমরা এটা এই দিক থেকে কিভাবে বার্নটা দেখতে পাচ্ছি? কারণ এটা একটা নেট। এটা একটা কি? এটা একটা নেট। এটা একটা নেট বলে আমরা দেখতে পাচ্ছি। বুঝা গেছে বিষয়টা? এটা একটা নেট বলে আমরা দেখতে পাচ্ছি। না, জ্বলবে না, এটা মেটালের তৈরি। আসো। না না না, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে আরেকটা টিউব নিব। আমরা এখানের মধ্যে আরেকটা টিউব নিব। আর এখানে কিন্তু পুরোপুরি সিল্ড। এখানে যা আছে সবকিছুই কি সিল্ড, মানে এখান থেকে কোনো কিছু বের হইতে পারবে না। এখান থেকে কিছু কি হইতে পারবে না? বের হইতে পারবে না। এটা কিন্তু পুরোপুরি সিল্ড। ঠিক আছে, ওকে। এরপরে এটা যাবে কোথায়? এরপরে এটা যাবে হচ্ছে আহ লিবিক শীতকে যাবে। লিবিক শীতক। লিবিক শীতক, বাংলায় আমরা বলি লিবিক শীতক। আমি তোমাকে বলতেছি এটাকে ইংলিশে কি বলে? লিবিক কন্ডেন্সার বলে মনে হয়। ঠিক আছে, লিবিক কন্ডেন্সার। তো আসো, আসতেছি, দাঁড়াও না, একটু অপেক্ষা তো করো। অপেক্ষা না করলে কেমনে? আর এই তো ডিস্টিলেশন মনে হয় সলভেন্ট এক্সট্রাকশনের আগে দিছে। তেরিকা, ডিস্টিলেশন কোথায়? 211। কত কিছু আছে, আমি এখান থেকে খুঁজে 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 ছোট 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 জিনিস পরে দিছি। ওকে, ওকে, আসো। তো এখানের মধ্যে এটা হচ্ছে যে লিবিক কন্ডেন্সার। লিবিক কন্ডেন্সার, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে কি একটা আহ এখান থেকে এটা মূলত একটা প্যাথি। এখনো কিন্তু লিবিক কন্ডেন্সার আমি আঁকি নাই। লিবিক কন্ডেন্সার আঁকবো হচ্ছে এখন। এখন হচ্ছে লিবিক কন্ডেন্সার আঁকবো। তো লিবিক কন্ডেন্সার আঁকার আগে এটাকে একটু লম্বা করতে হবে। এটা একটু লম্বা করতে হবে। এখন আমরা লিবিক কন্ডেন্সার রাখতে পারি। লিবিক কন্ডেন্সার হচ্ছে কিছু এরকম। এটা হচ্ছে লিবিক কন্ডেন্সার। এটা হচ্ছে লিবিক কন্ডেন্সার, ঠিক আছে। এবার তোমার এখানে কি আছে? তোমার এখানের মধ্যে একটা রাউন্ড বটম ফ্লাস্ক থাকবে। এই রাউন্ড বটম ফ্লাস্কে এই রাউন্ড বটম ফ্লাস্ক থাকবে এখানে একটা। এখানেও কি থাকবে? একটা রাউন্ড বটম ফ্লাস্ক থাকবে, ঠিক আছে। তো এটাকে জাস্ট আমি এমনি একটা স্ট্যান্ডে দাঁড় করে রাখবো। এটার উপর কোনো কিছু আমি কোনো হিট টিট কিছু দিব না। ওকে, তাহলে এটাও কি? এটা হচ্ছে সিল্ড। তো এখানে যেটা হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করো। আহ, তোমার এখানের মধ্যে এই জায়গায় তোমার দুইটা দুইটা কম্পাউন্ড আছে। এই জায়গায় তোমার দুইটা কম্পাউন্ড আছে। ওই দুইটা কম্পাউন্ড কি? ওই দুইটা কম্পাউন্ড আছে, একটা এ একটা কি? বি। ধরো তোমার এখানের মধ্যে এ আর বি এর মধ্যে বি এর এ আর বি এর মধ্যে যদি বি এর বয়লিং পয়েন্ট বেশি হয়, কার বয়লিং পয়েন্ট বেশি? বি এর বয়লিং পয়েন্ট বেশি। বয়লিং পয়েন্ট বি এর বেশি, কার তুলনায় বেশি? এ এর তুলনায় বেশি। তো যার বয়লিং পয়েন্ট বেশি, বয়লিং পয়েন্ট বেশি মানে কি? যে টেম্পারেচারে সে বয়েল হয়। তো এর বয়লিং পয়েন্ট কম, তার মানে কম টেম্পারেচারে এ বয়েল হবে। বি এর বয়লিং পয়েন্ট বেশি, তার মানে বেশি টেম্পারেচারে বি বয়েল হবে। এর বয়লিং পয়েন্ট কম, তার মানে কম টেম্পারেচারে এ বয়েল হবে। বি এর বয়লিং পয়েন্ট বেশি, তার মানে বেশি টেম্পারেচারে বি বয়েল হবে। তো দেখো, ধরো বি এর বয়লিং পয়েন্ট হচ্ছে 150°C আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে 110°C। তো যখন তুমি হিট দিবা, যখন 110°C আসবে, তখনই কিন্তু এ পুরোপুরি কিসে পরিণত হওয়া শুরু করবে?
ব্যাপারে পরিণত হওয়া শুরু করবে। 150-এ যাওয়ার আগে কিন্তু এর অস্তিত্ব আর থাকবে না। ঠিক আছে, 110 যখন হবে তখন এ ব্যাপার হইতে থাকবে, এ ব্যাপার হইতে থাকবে, ব্যাপার হইতে থাকবে। দেখা যাবে এ প্রতিনিয়ত ব্যাপার হইতে আছে। এরপরে দেখো এ ব্যাপার হইতে আছে, যখন এ ব্যাপার হয়ে যাবে তখন কিন্তু আর এখানে আর কি এ বাকি নাই। 110°C এ ব্যাপার হইতে থাকবে এন্ড আলটিমেটলি এখানে কি বাকি থাকবে না, আলটিমেটলি এখানের মধ্যে এ বাকি থাকবে না, আলটিমেটলি এখানে এ থাকবে না, এখানে কি থাকবে, বি থাকবে। আচ্ছা তাহলে এ কই যাবে? তো দেখো এ এখানে উঠছে না, এবার এ কি হবে, এদিক দিয়ে নামতে চাইবে, ঠিক না, এই দিক দিয়ে নামতে চাইবে। তো এ যখন নামতে চাইবে তখন কিন্তু এ গ্যাস, এ কিন্তু গ্যাসিয়াস অবস্থায় আছে, যেহেতু তার বয়লিং পয়েন্টের চেয়ে বেশি টেম্পারেচারে নিয়ে গেছে, সে বাষ্পে পরিণত হয়েছে, সে গ্যাস আকারে আছে। তো এদিকে হচ্ছে লিবিক শীতকের কাজ আসবে, লিবিক কন্ডেন্সার। লিবিক কন্ডেন্সারে কি হয় জানো, এদিক দিয়ে ঠান্ডা পানি ঢুকে, এদিক দিয়ে ঠান্ডা পানি বের হয়। তো তোমার এটা হচ্ছে এই হোয়াইট কালার যে টিউবটা আছে সেটা হচ্ছে এটা, হোয়াইট কালার টিউবটা যেখানের মধ্যে তোমার এই গ্যাসটা ঢুকছে, এই হোয়াইট কালার টিউবটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এটা। এবার এটার চারপাশ দিয়ে গোল করে একটা লিবিক কন্ডেন্সার আছে, গোল করে একটা লিবিক কন্ডেন্সার আছে। লিবিক কন্ডেন্সারের কাজ কি জানো, লিবিক কন্ডেন্সারের কাজ হচ্ছে এই যে হোয়াইট কালার টিউবটা আছে, এই হোয়াইট কালার টিউব বা যেখানে আমি রেড কালার করে মার্ক করছি, এই হোয়াইট কালার টিউবটার গায়ে ঠান্ডা পানি দেওয়া, এটাই হচ্ছে লিবিক কন্ডেন্সারের কাজ। তো লিবিক কন্ডেন্সার এটার গায়ে ঠান্ডা পানি দিবে, সুতরাং এটা ঠান্ডা হয়ে যাবে। এটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে, ভেতরে যে গ্যাসটা আছে সেটা কনডেন্সড হয়ে যাবে, আবার সেটা আবার কি হবে, সেটা আবার তরল হয়ে যাবে। তরল যদি হয়ে যায়, লিকুইড যদি হয়ে যায়, সেটা এখানে জমা হবে। সুতরাং এ চলে যাবে এখানে, এ চলে যাবে কোথায়, এখানে, ঠিক আছে, এ চলে যাবে এখানে, বি এখানে থেকে যাবে, এ এখানে চলে যাবে, এটাকে বলা হয় ডিস্টিলেশন। হ্যাঁ লিকুইড হয়ে যাবে, লিবিক কন্ডেন্সারের কারণে এটা লিকুইড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ডিস্টিলেশন বলছি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বলবো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তা আমরা ডিস্টিলেশন পড়ে ফেলছি, এখন আমরা পুরো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তো ডিস্টিলেশন কখন প্রযোজ্য, যখন বয়লিং পয়েন্টের ডিফারেন্স 40 হবে অ্যাটলিস্ট। বয়লিং পয়েন্টের ডিফারেন্স যদি অ্যাটলিস্ট 40 হয় তাহলে ডিস্টিলেশন ইজ অ্যাপ্লিকেবল। বয়লিং পয়েন্টের ডিফারেন্স যদি 40 ডিগ্রি হয়, অ্যাটলিস্ট যদি 40 ডিগ্রি হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে ডিস্টিলেশন পসিবল। কিন্তু যদি বয়লিং পয়েন্টের ডিফারেন্স 40°C হচ্ছে কম হয়, 40°C হচ্ছে কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হবে। দেখো এখানের মধ্যে এ আর বি এর বয়লিং পয়েন্টের ডিফারেন্স কত ছিল, 40 ছিল, তাই বলে ডিস্টিলেশন হয়েছে। কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কখন হবে, যখন বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা খুব কম হবে। আচ্ছা ওকে, তো আমরা একটু পড়ি, হ্যাঁ আমরা কয়েকটা নিই। ধরো এর বয়লিং পয়েন্ট কত, এর বয়লিং পয়েন্ট হচ্ছে ধরো 110। বি, বি এর বয়লিং পয়েন্ট কত, বি এর বয়লিং পয়েন্ট হচ্ছে ধরো 100। সি, সি এর বয়লিং পয়েন্ট কত, সি এর বয়লিং পয়েন্ট হচ্ছে ধরো 90। ডি, ডি এর বয়লিং পয়েন্ট কত, ডি এর বয়লিং পয়েন্ট হচ্ছে ধরো 80। ঠিক আছে, ওকে। এবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের জন্য আমার কাছে ফ্র্যাকশনাল কলাম আঁকতে হবে, ফ্র্যাকশনাল কলাম। তাহলে একটা ফ্র্যাকশনাল কলাম আঁকি। কিন্তু এটা হয় না কেন, হ্যাঁ বাস এটাকে এই কাছে নিয়ে আনি, ওকে। হ্যাঁ এটা হচ্ছে ফ্র্যাকশনাল কলাম, এটা কি, এটা হচ্ছে ফ্র্যাকশনাল কলাম। এবার ফ্র্যাকশনাল কলামে কি হয় দেখো, ফ্র্যাকশনাল কলামের মধ্যে এরকম বিভিন্ন লেয়ার থাকবে, বুঝছো। তো এখানে কয়টা দিছে, এখানে দিছে এ বি সি ডি, প্রথমে হচ্ছে ডি আলাদা হবে, এরপর সি আলাদা হবে, এরপর বি আলাদা হবে, এরপরে তার মানে কয়টা কলাম লাগবে, 4টা কলাম লাগবে। তাহলে এটাকে আমি 4 ভাগে ভাগ করি, ঠিক আছে, এটাকে আমি 4 ভাগে ভাগ করলাম, এটা এখানে ড্র করি, এই এই দিলাম, আবার হ্যাঁ হুম ওকে।
কয়টা অংশ ভাগ করব? 4টা অংশ ভাগ করব। ওকে, 4টা অংশ ভাগ করলাম। তো এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এবিসিডি। এখানে এ আছে, বি আছে, সিও আছে, ডিও আছে। তুমি এখানে কি করতেছো? তুমি এখানে হিট দিচ্ছ নিচ থেকে। তুমি নিচ থেকে হিট দিচ্ছ। এই যে ফ্র্যাকশনাল কলাম আছে, তুমি ফ্র্যাকশনাল কলামে এই যে কলাম, এই ফ্র্যাকশনাল কলামে তুমি যে এই যে চেম্বার গুলো আছে, চেম্বার গুলোর হিট তুমি সেট করতে পারো, টেম্পারেচার তুমি সেট করতে পারবা যে এর চেয়ে এই টেম্পারেচার বাড়বে না। ঠিক আছে? তো তুমি যদি এক কাজ করো, তুমি যদি এক কাজ করো, সেটা হচ্ছে হুম তুমি যদি কি করো, তুমি যদি এখানের মধ্যে কত রাখো, তুমি যদি এখানে টেম্পারেচারটা রাখো 105, কত রাখছো? 105। যদি 105 রাখো, তাহলে দেখো ওর বয়লিং পয়েন্ট কত? 100। 105 যদি রাখো, তাহলে কি বি কি গ্যাস হয়ে যাবে না? সি এর বয়লিং পয়েন্ট 90, ডি এর বয়লিং পয়েন্ট 80, তাহলে বি সি ডি তাদের বয়লিং পয়েন্টের চেয়ে বেশি টেম্পারেচার আছে। তো বয়লিং পয়েন্টেই তারা বাষ্পে পরিণত হয়। তার চেয়ে বেশি টেম্পারেচার থাকলে তারা অবশ্যই অবশ্যই গ্যাসে পরিণত হবে। তাহলে বি সি ডি গ্যাসে পরিণত হবে। আমাদের আমাদের প্রেসার কুকারে কিছু সিটি থাকে না উপরে, এরকম করে উঠে, এইগুলো হচ্ছে সেই সিটি গুলার মতো, বুঝছো? তো বি সি ডি গ্যাসে পরিণত হবে, এন্ড এগুলো এরকম করে উপরে উঠবে, দেন বি সি ডি এখানে চলে আসবে, বি সি ডি এখানে চলে আসবে। তাহলে নিচে গিয়ে থেকে যাবে, বি সি ডি এখানে চলে আসছে। ক্লিয়ার? তাহলে নিচে গিয়ে থেকে গেল, নিচে এ থেকে গেল, নিচে এ থেকে গেল, নিচে এ থেকে গেল, নিচে এ থেকে গেল, ব্রিলিয়েন্ট, নিচে এ থেকে গেল। তাহলে আমি এ কে সেপারেট করে ফেলতে পারছি। আমি এখানের মধ্যে আবার আলাদা আলাদা, এখানের মধ্যে কি থাকবে? টিউব থাকবে, যেগুলো দিয়ে আমি সেপারেট করতে পারবো। তাহলে আমি এদিক দিয়ে একে আলাদা করে ফেলতে পারি। আবার আমি করব কি, এখানে টেম্পারেচার করে দিব 95। তো টেম্পারেচার যদি আমি 95°C করি, দেখো সি 90তেই গ্যাস হয়ে যাবে, ডিও 80তে গ্যাস হয়ে যাবে। তো সিডি 95তে 100% গ্যাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সি আর ডি কই চলে যাবে? সি আর ডি চলে যাবে এখানে, আর বি থাকবে এখানে। আমি বি কেও চাইলে আলাদা করে ফেলতে পারি, এরকম আমার টিউব থাকবে যেটা দিয়ে আমি বি কে আলাদা করতে পারবো। ঠিক আছে? তার টেম্পারেচারটা ওদিকে লিখলে ভালো হয়, টেম্পারেচারটা ওদিকে লিখলে ভালো হয়। এরপরে দেখো, আমি এই জায়গায় যে টেম্পারেচারটা রাখবো সেটা হচ্ছে 100°C বা 100, সরি সেটা হচ্ছে ধরো সিডি, তো সিডি তো আমি এক কাজ করি, আমি এখানের মধ্যে রাখতে পারি 85°C। 85°C যদি রাখি, তাহলে দেখো সি কি ডি কিন্তু কি হয়ে যাবে? ডি বাষ্প হয়ে যাবে, কিন্তু সি বাষ্প হবে না। সি বাষ্প হওয়ার জন্য 90° লাগবে। ডি কি হয়ে যাবে? ডি বাষ্প হয়ে যাবে। তো ডি যদি বাষ্প হয়ে যায়, তো ডি কি করবে? ডি উপরে চলে যাবে। তাহলে এভাবে আমার 4টা ফ্র্যাকশনাল কলামে, সরি আমার 4টা এগুলো কি বলে, তো চেম্বারের মধ্যে আমি 4টা কি করতে পারছি? আমি 4টা গ্যাসকে আলাদা করতে পারছি, জাস্ট বিকজ তাদের কি ডিফারেন্স ছিল? জাস্ট বিকজ তাদের বয়লিং পয়েন্ট ডিফারেন্ট ছিল। তাদের বয়লিং পয়েন্ট ডিফারেন্ট হওয়ার কারণে আমি চারটাকে এখানের মধ্যে সেপারেট করছি। ঠিক আছে? এখন দেখো, তুমি বলতে পারো যে স্যার এই যে বি আছে, বি তো এখান থেকে গ্যাস হয়ে উপরে উঠছিল, তো বিটাকে আপনি এদিক দিয়ে সেপারেট কিভাবে করবেন? আপনি কি গ্যাস নিবেন? না, আমি তো এটাকে লিকুইড আকারে সেপারেট করব। ওরে বাবা, তাহলে লিকুইড আকারে কিভাবে সেপারেট হবে? দেখো, দেখো বোঝার চেষ্টা করো। এখানে টেম্পারেচার বেশি, এখানে তার থেকে কম, এখানে তার থেকে কম, উপরে আরো কম। তো আমি করতেছিটা কি? আমি যেটা করতেছি সেটা হচ্ছে, আমি একটাকে রেখে বাদ বাকিগুলোকে গ্যাস আকারে উপরে পাঠাচ্ছি, ওই চেম্বারে টেম্পারেচারটা কমাই দিতেছি। আবার বাদ বাকি কিছু মানে একটা ছাড়া বাদ বাকিগুলো উপরে উঠবে, আবার ওইখানে আমি আবার টেম্পারেচার কি করে দিব? কমাই দিব। তো দেখো, এখানে 105 ছিল, 105 এর মধ্যে এই তিনটাই কি? গ্যাস, কিন্তু এ হচ্ছে লিকুইড, তাই বলে এ বের হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আসো, এরপরে হচ্ছে 95°C। 95°C এর মধ্যে দেখো, এই দুইটা গ্যাস হয়ে যাবে,
গ্যাস হয়ে উপরে উঠে যাবে। কিন্তু এই যে এটা আছে, এটা 100°C এটা গ্যাস হয়। সে আগে গ্যাস ছিল, কিন্তু যেহেতু এখন 95°C করে দিচ্ছে, সে এখন লিকুইড হয়ে যাবে আর সে এখানে থেকে যাবে। এরপরে আসো, ঠিক একইভাবে এখানের মধ্যে সি, ঠিক একইভাবে 85°C, দেখো 85°C সি কিন্তু লিকুইড থাকবে, বাট ডি গ্যাস হয়ে যাবে, সে উপরে চলে যাবে। তাহলে সি লিকুইড, ডি গ্যাস হয়ে উপরে চলে যাবে। ঠিক আছে? এবার ডি কে যদি আমার কাছে পেতে হয়, ডি কে যদি আমার কাছে লিকুইড আকারে পেতে হয়, তাহলে আমার কাছে 80 থেকেও কম টেম্পারেচার এখানে রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি 80°C যদি রাখি, তাহলে ডি এখানের মধ্যে কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। তখন আমি ডিটাকে দিক দিয়ে আলাদা সেপারেট করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বুঝছি আমরা। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে সেপারেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে সেপারেশন of constituents from mixture using their difference in boiling point. বোঝা গেছে? তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আমরা বুঝে গেছি। যেটা বাকি সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি শেষ, এরপরে আমাদের চ্যাপ্টারও শেষ, জাস্ট এরপরে সিকিউ থাকবে। তো ক্রোমাটোগ্রাফিতে প্রথমত একটা থাকবে মোবাইল ফেস, আর একটা থাকবে স্ট্যাটিক ফেস, আর একটা থাকবে প্রপার্টি। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস মাথায় রাখলে তো ক্রোমাটোগ্রাফি তোমার জন্য সহজ। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি দেখতে পারি। পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা পুরো ক্রোমাটোগ্রাফি বুঝবো। তো পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা পেট্রি ডিশ নিতে পারি, একটা পেট্রি ডিশ নিতে পারি। কি নিলাম? পেট্রি ডিশ। পেট্রি ডিশে কি নিব? পানি। পেট্রি ডিশে কি নিব? পানি। এরপর এখানে আমরা কি নিব? এখানের মধ্যে আমরা একটা পেপার নিব। আচ্ছা, পানিকে ব্লু কালার দিই, পেপারকে আমরা হোয়াইট কালার দিই। এখানের মধ্যে আমরা পানি নিব। কি নিব? পানি। এরপর আমরা এখানের মধ্যে একটা পেপার নিব, পেপার। না, ড্র কইরো না বাপ, তুমি ড্র কইরো না। এটা হচ্ছে পেপার। হ্যাঁ, এবার এটা কি, এই পেপার কিন্তু আবার আমাদের বাসার পেপার না, এটা কিন্তু ডিফারেন্ট পেপার, ক্রোমাটোগ্রাফির জন্য কে বলছে তোমার অ্যালুমিনিয়াম ফয়েল পেপার? ওরকম না, এটা আলাদা। ওই কাহিনীতে না যায়, তখন পেপার গুলো তোমার বুঝাইতে হবে যে পেপারটা কিরকম হবে, হ্যান হবে, ত্যান হবে। তো এই পেপারের গায়ে কি করতে হয়? ডেন্ট করতে হয়। ডেন্ট কি দিয়ে ডেন্ট করবা? তুমি কম্পাস দিয়ে ডেন্ট করবা। কি দিয়ে ডেন্ট করবা? কম্পাস দিয়ে ডেন্ট করবা। নট এক্স্যাক্টলি হোল, ডেন্ট আর হোল কি এক হয় নাকি? তোমার গাড়ির ডেন্ট যদি হয়, ডেন্ট মানে কি? ডেন্ট হওয়া আর হোল হওয়া কি একই জিনিস নাকি? ডেন্ট আর হোল হওয়া তো একই জিনিস না। ডেন্ট আর হোল তো একই জিনিস না। তো তুমি ডেন্ট করবা, ঠিক আছে? এখানের মধ্যে ডেন্ট করবা, ডেন্ট করবা, ডেন্ট করবা, ছিড়বে না। এই পেপারটা মোটা হয়, ছিঁড়ে না। হ্যাঁ, তো ডেন্ট করবা। ডেন্ট করে সেখানে কি করবা? ডেন্ট করে কি?
না না না, এই ফোন না, এত সস্তা না। আসো, তো এরপর কি করবা, ডেন্ট করবা, ডেন্ট করে ওখানের মধ্যে বিভিন্ন কম্পাউন্ড দিয়ে দিবা, এখানে একটা কম্পাউন্ড দিছো, এখানে একটা কম্পাউন্ড দিছো, এখানে একটা কম্পাউন্ড দিছো। তো দেখা যাবে যে যখন তুমি এটাকে পানিতে ডিপ করবা, তখন পানিটা কি করবে, পানিটা এখানের মধ্যে ফ্লো করবে, পানিটা এখানে কি করবে, ফ্লো করবে। তো যখন পানিটা ফ্লো করবে, তখন দেখা যাবে যে এই কম্পাউন্ড গুলো কি করতেছে, পানিটার মধ্যে ডিজলভ হচ্ছে, এন্ড পানির সাথে এই কম্পাউন্ডটা কি করতেছে, ফ্লো করতেছে, পানির সাথে এই কম্পাউন্ডটা কি করতেছে, ফ্লো করতেছে। তো তখন কি হবে, পানির সাথে এই কম্পাউন্ডও ফ্লো করবে, পানির সাথে এই কম্পাউন্ডও ফ্লো করবে, বুঝছো? তো তুমি একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে পানিটা উপরের দিকে যাচ্ছে, ঠিক না? পানি উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে মোবাইল ফেজ কে, পানি, আর স্ট্যাটিক ফেজ কে, পেপার। আর এখানের মধ্যে পানির মধ্যে যে যে বেশি সলিউবল হবে, সে পানির সাথে তত বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে, ঠিক না? তাহলে প্রপার্টি হচ্ছে সলিবিলিটি, ঠিক আছে? যে পানিতে বেশি সলিউবল হবে সে পানির সাথে বেশি দূরত্ব অতিক্রম করবে, সে পানির সাথে বেশি দূরত্ব অতিক্রম করবে। যদি রেড বেশি সলিউবল হয়, তাহলে দেখা যাবে যে রেড এখানেও পৌঁছেছে, ঠিক আছে? যদি রেডের তুলনায় গ্রিন একটু কম হয়, তাহলে গ্রিন এতটুকু পর্যন্ত পৌঁছবে, আর ইয়েলো যদি সবচেয়ে কম হয়, দেখা যাবে ইয়েলো এতটুকু পর্যন্ত পৌঁছেছে, ঠিক আছে? তো এটাই হলো পেপার ক্রোমাটোগ্রাফি, এটাই হলো পেপার ক্রোমাটোগ্রাফি। ওকে, তাহলে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি বুঝে গেছি, ক্রোমাটোগ্রাফি কি জিনিস বুঝে গেছি। তাহলে ক্রোমাটোগ্রাফি কি জিনিস, ক্রোমাটোগ্রাফি হচ্ছে তোমার a separation technique, a separation technique based on different affinities for stationary and mobile phases। আচ্ছা, আমি বিষয়টা সিম্পল ভাবে লিখে দিই। হুম, ঠিক আছে, এভাবে লিখে দিলে হয়ে গেছে, বুঝে গেছে? তো সো দিস ইজ ক্রোমাটোগ্রাফি। আর ক্রোমাটোগ্রাফি থেকে একটা প্রশ্ন আসে, which is retardation factor। রিটার্ডেশন ফ্যাক্টর, তো রিটার্ডেশন ফ্যাক্টর কিভাবে বের করবা? রিটার্ডেশন ফ্যাক্টর ইজ স্পেসিফিক্যালি আরএফ। এটা কিভাবে বের করা যায়? এটা খুব সহজে বের করা যায়। রিটার্ডেশন ফ্যাক্টর, রিটার্ডেশন ফ্যাক্টর খুব সহজে বের করা যায়। সেটা হচ্ছে, দেখো, তোমার এখানের মধ্যে রেড বেশি দূরত্ব অতিক্রম করছে, গ্রিন তার চেয়ে কম, আর ইয়েলো তার চেয়ে কম। সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছে কে? রেড, গ্রিন, ইয়েলো, কোনটা? না, পানি। সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে পানি, এরপরে রেড, এরপরে গ্রিন, এরপরে ইয়েলো, ঠিক আছে? তো রেড কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে ডিভাইডেড বাই পানি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে।
এটা হবে রেড এর রিটার্ডেশন ফ্যাক্টর। গ্রিন যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে ডিভাইডেড বাই পানি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে গ্রিনের রিটার্ডেশন ফ্যাক্টর। ইয়েলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে ডিভাইডেড বাই পানি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে ইয়েলো রিটার্ডেশন ফ্যাক্টর। তো রিটার্ডেশন ফ্যাক্টর হচ্ছে ডিসটেন্স ক্রসড বাই কম্পাউন্ড, এরপর হচ্ছে ডিসটেন্স ক্রস বাই ওয়াটার। আচ্ছা, সব সময় কোনটা বড় হবে? সব সময় পানি, সব সময় কি পানি বেশি ডিসটেন্স ক্রস করবে না? পানি না লিখে মোবাইল ফেস লিখো। সব সময় কে বেশি ডিসটেন্স ক্রস করবে? মোবাইল ফেস। সবচেয়ে সব সময় ডিসটেন্স মোবাইল ফেজই বেশি ক্রস করবে। সব সময় ডিসটেন্স মোবাইল ফেজই বেশি ক্রস করবে। তো মোবাইল ফেজ যেহেতু সবসময় বেশি ডিসটেন্স ক্রস করবে, তাহলে এখানের মধ্যে যে ডিনোমিনেটর সেটা কি বড় হয়ে যাচ্ছে না নিউমিনেটরের চেয়ে? তো ডিনোমিনেটর যদি নিউমিনেটরের চেয়ে বড় হয়, তাহলে কোয়ান্টিটি সবসময় কি হবে? ওয়ানের চেয়ে ছোট হবে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? বুঝতে পারলে থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে সিকিউ করে এই চ্যাপ্টারটা শেষ করে দিব।